রবীন্দ্রনাথ তো সেই কবেই বলেছিলেন না, 13-14 বছরের মানে ছেলেদের মতো বড় বালাই আর নাই। তো মানে ওই বয়সের ছেলে মেয়েরা না খুব মানে একটা সেন্সিটিভ। ওরা বুঝতে পারে না বাইরে কাদের সঙ্গে মিশবো, ছোটদের সঙ্গে মিশতে পারে না, বড়দের সঙ্গে মিশতে পারে না। এবং আজকের বাবা মা কি সত্যিই তাদের সন্তানদের মনোজগতের খবর খুব রাখেন? আজকে অনেক বাচ্চা ছেলে আছে যারা স্কুলে বুলিং এর শিকার তো বটেই, হ্যারাসমেন্টের শিকার, অনেক সময় সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার, সবকিছুই। শুধু স্কুলে নয়, হয়তো নাচের স্কুলে গিয়ে, গানের স্কুলে গিয়ে, আঁকার স্কুলে গিয়ে টিচারদের দ্বারা, সে টিচার কিন্তু পুরুষ টিচারও হতে পারে না। যে একটা কোনো ঘটনা মেয়েদের সঙ্গে ঘটলেই আগে যেরকম সবাই রে রে করে পড়তেন পুরুষ মানুষের বিপক্ষে, আজকাল কিন্তু অনেক মেয়েরাও মানে বলছেন আর কি যে দুপক্ষের কথা না শুনে কথা বলা উচিত না, ছেলেদের বাড়ির কথা তো আমরা শুনিনি, বা ছেলেটিকেই সব দোষ দিয়ে দেওয়া ঠিক হবে না। আমি দেখেছি আজকালকার ছেলেপেলেরা না বাড়ির সঙ্গে একটু কানেক্টটা কম ফিল করে, কারোর সঙ্গে কারো না সে অর্থে কানেকশন নেই, তার ফলে মানুষের মধ্যে একাকিত্ব। কারণ একটা কাজ করবো, কেউ আমাকে কুকথা বলবে না, এটা তো হয় না। ওই নিয়ে বসে থাকলে তো কোনো কাজই হবে না, ওইসব নিয়ে মাথা ঘামাই না। আমাদের সমাজটা নারী পুরুষ একটা সুন্দর ব্যালেন্স নিয়ে তৈরি করেছে ঈশ্বর, কিন্তু এই ব্যালেন্সটা, এই ভারসাম্যটা মানুষই ধীরে ধীরে নানা কারণ দেখিয়ে নষ্ট করে চলেছে। কখনো জাতপাত, উপর নিচ ভেদাভেদ, ধর্ম, আর এখন নারী আর পুরুষের মধ্যে এই বিস্তর ব্যবধান। না, আমি আজকে মেয়েদের নিয়ে কথা বলবো না, আমি আজকে বলবো ছেলেদের নিয়ে কথা, পুরুষদের নিয়ে কথা, যাদের কথা কেউ বলে না, তারা নিজেরাও বলে না তাদের ভেতরে কি চাপা রয়েছে, কি চলছে অনবরত, যারা পরিবারের জন্য অনবরত করে যাচ্ছেন, অথচ দিনের শেষে প্রাপ্তির ঝুলিটা দেখলে হয়তো শূন্য। তাদের কথা যিনি সবচেয়ে ভালো বলবেন, আজকে তার সাথেই আমাদের পরিচয়। আসুন কথা বলে নেব নন্দিনী ভট্টাচার্য ম্যাডামের সাথে। নমস্কার ম্যাডাম, প্রথমেই যে প্রশ্নটা দিয়ে শুরু করবো, যে আপনি দীর্ঘদিন ধরে তো এই যে পুরুষদের নিয়ে যে কাজটা করে চলেছেন, আগের থেকে এখনকার পরিস্থিতির মধ্যে কিছু কি পরিবর্তন লক্ষ্য করা যায়? হ্যাঁ, নিশ্চয়ই অনেক পরিবর্তন। এক তো হয়েছে যেটা এবছরের ইন্টারন্যাশনাল মেন্স ডেতে আমরা দেখতে পেয়েছি, যে এমন বহু পিএসইউ, বহু বড় বড় কোম্পানি অফ ইন্টারন্যাশনাল রেপুট বা অনেক সেলিব্রিটি যারা ইন্টারন্যাশনাল মেন্স ডের শুভেচ্ছা জানিয়েছেন, যেসব বড় বড় কোম্পানিরা তাদের ওয়ালে জানিয়েছেন, যেটা আমরা কোনোদিন ভাবতেই পারিনি এটা জানানো যায়। তার মধ্যে বললাম যে অনেক গভর্নমেন্ট পিএসইউ আছে, বড় বড় ব্যাংক আছেন, বড় বড় কোম্পানি আছে। যেটা ভালো লেগেছে দেখে যে অ্যাটলিস্ট এরাও এই রিকগনিশনটা দিচ্ছেন। সেদিন আরেকটা কোম্পানির আমি দেখছিলাম টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট, যে তারা সারা বছরের অ্যাচিভমেন্ট দিচ্ছিলেন, বছরের শেষে যেরকম দেন, তার মধ্যে কিন্তু তারা সেলিব্রেশনে সবকিছুর সঙ্গে মেন্স ডেটাও রেখেছেন। আমি ভুলে গেলাম নামটা এই মুহূর্তে। সেটাও খুব ভালো লাগলো দেখে, যে অবশ্যই বদল তো এসেইছে, নয়তো। আরেকটা বড় বদল যেটা দেখে আমার ভালো লাগে, যেটা কিছুদিন আগের একটা মানে কয়েকদিন আগের ঘটনা প্রবাহতেও দেখলাম, যে একটা কোনো ঘটনা মেয়েদের সঙ্গে ঘটলেই আগে যেরকম সবাই রে রে করে পড়তেন পুরুষ মানুষের বিপক্ষে, আজকাল কিন্তু অনেক মেয়েরাও মানে বলছেন আর কি যে দুপক্ষের কথা না শুনে কথা বলা উচিত না, ছেলেদের বাড়ির কথা তো আমরা শুনিনি, বা ছেলেটিকেই সব দোষ দিয়ে দেওয়া ঠিক হবে না। যে মানে মেয়েটিকেও তারা বলছেন অনেক সময়, যেতে সবসময় যে একটি পুরুষ মানুষ দোষী, তার বাড়ি দোষী, এটা নাও হতে পারে। মেয়েটির ক্ষেত্রেও অনেক রকম ফল্ট থাকলেও থাকতে পারে, যেটা আগে একেবারেই বিরল ছিল। এবং এটা সবচেয়ে তার পজিটিভ দিকটা হচ্ছে যে মেয়েরা কিন্তু এই কথাটা অনেকটা বলছেন, এটা কিন্তু একটা বড় পাওয়া। হয়তো এতদিনের লড়াই এই জিনিসটাকে এনে দিল। একদমই তাই। আর যেটা ছেলেদের ক্ষেত্রে যে সমস্যাটা, আমি একটু বাচ্চাদের স্তরে চলে আসব, যে এই বাচ্চারাও তো অনেক সময়তে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, সেই সংখ্যাটা, সেই পরিস্থিতি তো আছে, কিন্তু তাদের ক্ষেত্রে তাদের বাবা মায়েদের খুব সচেতন হতে হবে। তাদের বাবা মায়েরা একদমই সচেতন নয়। আজকে অনেক বাচ্চা ছেলে আছে যারা স্কুলে বুলিং এর শিকার তো বটেই, হ্যারাসমেন্টের শিকার, অনেক সময় সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার, সবকিছুই। শুধু স্কুলে নয়, হয়তো নাচের স্কুলে গিয়ে, গানের স্কুলে গিয়ে, আঁকার স্কুলে গিয়ে, টিচারদের দ্বারা, সে টিচার কিন্তু পুরুষ টিচারও হতে পারেন। হ্যাঁ, তাদের বাবা মায়েরা প্রথম কথা তো নিজেরা জানেন না, আর দ্বিতীয় কথা তারা যদি বা জানেন, তারা সবসময় সেটাকে চেপে রাখতে চান। মানে যেরকম মেয়েদের ক্ষেত্রেও তাই, ছেলেদের ক্ষেত্রেও তাই। কিন্তু এটা যে এই ছেলে মেয়ে উভয়েরই ভবিষ্যৎ জীবনের ক্ষেত্রে কি ভয়ঙ্কর একটা প্রভাব ফেলে, ওনাদের কোনো ধারণা নেই, ওনারা খালি ঢাকছেন সবকিছু।
একদম। বলিস না বলিস না বা কাউকে জানালে কি হবে, কিন্তু এটা কিন্তু সে বিষয় নয়। এটা নিয়ে কথা বলা, এটা নিয়ে উপযুক্ত জায়গায় কমপ্লেন করা, মেল করা, এবং সেই বাচ্চাদের ট্রমার মধ্যে গেলে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া, বা যে সমস্ত সাইকিয়াট্রিস্টরা বাচ্চাদের নিয়ে মেনলি কাজ করেন তাদের কাছে যাওয়া, সেই স্কুল কর্তৃপক্ষকে জানানো, বা যেই ইনস্টিটিউশনে গিয়ে এটা হয়েছে, গান বাজনা, নাচ আঁকা, খেলাধুলা, সেখানে প্রপারলি ইনফর্ম করা, এগুলো দরকার। কারণ আমি মনে করি এখানে পেরেন্টসদের একটা বিরাট ভূমিকা আছে, যেটা তারা পালন করেন না। অনেক সময় বাড়ির ভেতরেও তো হয়, আত্মীয় স্বজনের দ্বারাও, সেটা মেয়েদেরও হতে পারে, ইভেন ছেলেদেরও তো হতে পারে। সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি। একদম। আর পেরেন্টসদের সাথে বাচ্চাদের যে সম্পর্কটা, বিশেষ করে টিনেজ সময়টাতে, সেই সময়টাতে তো মেয়েদের ক্ষেত্রে যেরকম অবশ্যই আমরা বলি মা বাবাকে বন্ধু হয়ে উঠতে, ছেলেদের ক্ষেত্রে কিন্তু সেটা অনেক ক্ষেত্রে কম। ছেলেরা কিন্তু বাইরের জগৎটাকেই বেশি চুজ করে নেয়, কিন্তু মা বাবার ভূমিকাও সেখানে তো। হ্যাঁ, কিন্তু মেয়েদের সঙ্গে, আজকালকার মেয়েদের সঙ্গেও কি বাবা মার বন্ধুত্ব হয়? হ্যাঁ, তাহলে তো এটাও হ্যাঁ। এত মেয়েদেরও বা বিপথে যাওয়া, সুইসাইড করা বাড়বে কেন? হুম, হুম, ছেলেদের সঙ্গেও তো একেবারেই নেই। কারণ রবীন্দ্রনাথ তো সে কবেই বলেছিলেন না, 13-14 বছরের মানে ছেলেদের মতো বড় বালাই আর নাই। হুম, তো মানে ওই বয়সের ছেলে মেয়েরা না খুব মানে একটা সেন্সিটিভ। হুম, ওরা বুঝতে পারে না বাইরে কাদের সঙ্গে মিশবে, ছোটদের সঙ্গে মিশতে পারে না, বড়দের সঙ্গে মিশতে একদম। পারে না। এবং আজকের বাবা মা কি সত্যিই তাদের সন্তানদের মনোজগতের খবর খুব রাখেন? তারা ভাবছেন টাকা পয়সা দিয়ে দিলে, ট্যাব কিনে দিয়েছি, মোবাইল কিনে দিয়েছি, ওরা নিজেদের মতো আছে, কিন্তু ওদের খবর সত্যিই রাখে না। ওরা কি চায়, ওরা পারফেক্টলি কোন কেরিয়ারটায় যেতে চায়। অনেকে ভাবছেন ওরা ডাক্তার, ইঞ্জিনিয়ার জয়েন্ট দেবে, এই করবে, কিন্তু তারা আজকাল তো এত অপশনসও কেরিয়ারের। হয়তো মেকআপ আর্টিস্ট হতে চায় কোনো মেয়ে বা ছেলে, হুম, হয়তো ডাক্তার হতে চায় না, হয়তো শেফ হতে চায়। মানে সত্যিই কি বাবা মারা খবর রাখেন তাদের ছেলেমেয়েরা কি হতে চায়, কোন পথে যেতে চায়, কি নিয়ে পড়াশোনা করতে চায়? হুম, হুম, আরো একটা বড় সমস্যা আছে, যেটা বাবা মায়েরা সচেতন ভাবে এড়িয়ে যান। আজকাল কিন্তু এটা খুব বেড়েছে যে অনেক ছেলে হয়তো গে, অনেক মেয়ে হয়তো লেসবিয়ান, বাবা মায় সব জানেনই না। আর যখন গিয়ে জানতে পারেন, ভাবেন একটা বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। আমাদের কাছে তো এরকম আসে, যারা হয়তো মেয়েদের নিয়ে কাজ করেন তারা বলতে পারবেন মেয়েদেরটা। বহু গে ছেলেকে বাবা মা যখন জানতে পারলেন, এক তো তারা ভাবছেন একটা সাংঘাতিক খারাপ ব্যাপার, ছেলেকে হুম, পারলে মারধর করেন, মারধরের বয়সে থাকলে। আর তারপরে নয়তো ভাবছেন আমাদের সমাজে কি করে মুখ দেখাবো, বিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। এই বিয়ে দেওয়ার পরে কি হলো, একটি মেয়ের জীবন নষ্ট হলো, এই ছেলেটিরও জীবন নষ্ট হলো, এবং যার সঙ্গে তার সম্পর্ক আছে সেই ছেলেটিরও জীবনটা নষ্ট করছে। তা না করে একটু নিজেদের ছেলে মেয়েদের জানুন, তাদের কি প্রবণতা, তারা, কারণ এগুলো না ওই গে লেসবিয়ান হওয়া কিন্তু একটা প্রবণতা, মানসিক এবং শারীরিক। এটার মধ্যে ন্যায় অন্যায় খুঁজে লাভ নেই। হুম, হুম, এটা বহু বছর ধরে ছিল, বহু বছর থাকবে, কারণ এটা তো মানুষের একটা ভেতরকার ব্যাপার। এটা ঠিক, নিয়ে আপনি আপনি চিৎকার করে মারামারি করে কিছু করতে পারবো ঠিক। না। কাজে কোনো কজন বাবা মা এটা খবর রাখেন আমার ছেলে বা মেয়ে গে বা লেসবিয়ান কিনা, তাহলে তাদের সঙ্গে কিভাবে চলা উচিত, তাহলে তাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করা উচিত, তাদের জগৎটাকে আমাদের কিভাবে হ্যান্ডেল করা উচিত। এই বিয়ে দেওয়া একটা সবকিছু সমাধান হতে পারে না। আর তারপরে বিয়েটায় বনিবনা না হলেও যেটা হয়, যে কজন মেয়েই বা সত্যিকারের মানে বিয়েতে বনিবনা না হলে বাপের বাড়িতে সেই জায়গাটা পান আজও। তাই একদম। বলতে থাকে না বাচ্চা হলে সব সমাধান হয়ে যাবে, ছেলেদেরকেও এই কথাই বলেন কিন্তু বাবা মা। হুম, আমার এখানে এত ছেলে আসেন তো, কজন বাবা মা বোঝেন যে ছেলের সংসারটা ঠিক মতন টিকছে না, বাবু একটু মানিয়ে নে, একটা বাচ্চা হলে দেখ সব ঠিক হয়ে যাবে। বাচ্চা কিছু সমাধান না, ঠিক উল্টো, বাচ্চাটা আসার পরে সমস্যা আরো বাড়ে, কারণ সেই বাচ্চাটার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। বা আপনারা হয়তো ভাবেন মেয়েদের ক্ষেত্রে এগুলো বলা হয়, কিন্তু আমরা ছেলেদের নিয়ে কাজ করি বলে আমরা জানি, ছেলেদের ক্ষেত্রেও বাবা মায়েরা এক কথা বলতে থাকেন, বাবু আমাদের বাড়িতে কোনোদিন তো ডিভোর্স হয়নি, আমাদের বাড়িতে এসব হয়নি, একটু মানিয়ে নে, একটু মেনে চল, দেখ না সব একটা বাচ্চা হলেই ঠিক হয়ে যাবে। এটা ছেলের বাবা মায়েরাও আকছার ছেলেদের বলে। এই বিয়ের ক্ষেত্রে বা আমি সব ক্ষেত্রেই আমি বলবো, আপনি যে পুরুষদের নিয়ে অনেকটা হ্যাঁ, কথা পুরুষ না, বললেন, পুরুষ এবং তাদের পরিবার নিয়ে পরিবার কাজ নিয়ে, করেন। একদম। এবং আপনি আগেও অনেকবার বলেছেন যে আপনি একতরফা না, আপনি ইকুয়ালিটির কথা বলেন, কিন্তু সেটা অনেকেই এখনো মেনে উঠতে পারেনি। এবং সেই ক্ষেত্রে আপনাকে কি কি ধরনের না, জিনিস ও তো ঠিক আছে, ও পিঠে বেঁধেছি, কুলো কানে দিয়েছি তুলো, এত বছর ধরে সহ্য করছি, বরং এখন কমেছে আগের থেকে অনেক। আচ্ছা। এখন অনেক মেয়েরা হয়তো বুঝতে পেরেছেন যে আমি ওরকম ভাবে নারী বিরোধী নই, কারণ হ্যাঁ, আমার হ্যাঁ। এখানে সারাক্ষণ মেয়েরা আসেন, এই ছেলেদের পরিবার পরিজন আত্মীয় যারা মা বোন দিদি হুম, হুম, হুম। পিসিমা কাকিমা জেঠিমা ঠাকুমা, স্ত্রী অনেকের, মেয়েরা অনেকে আসেন। হ্যাঁ, হ্যাঁ। কাজে ওইগুলো নয়, ওই ভেবে কোনো লাভও নেই। কারণ একটা কাজ করব, কেউ আমাকে কুকথা বলবে না, এটা তো হয় না। একদম, ওই নিয়ে বসে থাকলে তো কোনো কাজই হবে না, ওইসব নিয়ে মাথা ঘামাই না। একদম। মানে এই এতদিনের একটা লড়াইতে অনেকগুলো পজিটিভ দিকের সাথে আমি এটাও। পজিটিভ দিকটাই দেখি, একদম, বরং এটাও। এ থেকে আমি দেখি যে অনেক মেয়েকে আমি মানসিকতা হয়তো বদল করতে পেরেছি। অনেকে আমাকে লেখেন, দিদি প্রথমে একরকম ভাবতাম, এখন দেখেছি যে আপনি যা বলেন সেগুলো ঠিক, অন্যরকম ভাবে ভাবতে শিখেছি। আমি এটাকেই দেখি।
আমি ওগুলো নিয়ে ভাবি না। আর এই যে এখন বিয়ের ক্ষেত্রে আপনি যেরকম বলছেন একটা মানিয়ে নেওয়ার একটা সমস্যা, একটা এই ধরনের, সেই জিনিসটা কি মানসিকতার পরিবর্তন না না, কিছুটা হলো? মানসিকতা পরিবর্তন আমাদের এটা বুঝতে হবে। ছেলেরা তো অনেক আগেই বাড়ির বাইরে বেরিয়েছেন, কিন্তু মেয়েরা এখন অনেক বেশি বেরিয়েছেন। মেয়েরা চাকরি করছেন, মেয়েরা সোশ্যাল মিডিয়া এসেছে, মেয়েরা অনেক কিছু দেখছেন, অনেক কিছু শিখছেন। তো তার ফলে মেয়েদের, আর যারা স্বাবলম্বী, এবং অনেকেই তো বাবা মার একটি মাত্র মেয়ে হয়তো, আগে যেমন ছিল কি 3-4 জন সন্তান, বা বাবা মা সেভাবে শেখাতেন যে বিয়ে হয়ে গেছে আর কিন্তু এইখানে তোমার সেরকম জায়গা নেই। এখন তো অনেক বাবা মা এটাও বলেন, তুই একটু বনিবনা না হলেই চলে আসবি, তো বাড়ির দরজা খোলা। তো তাহলে মেয়েদের কাছে অপশনস বেড়েছে, মেয়েরা চাকরি বাকরি করছেন, অর্থনৈতিক স্বাধীনতা আছে। তো মেয়েরা আগে যেমন অনেক কিছুই মানিয়ে নিতেন, আমাদের ঠাকুমারা নিয়েছেন, মারা একটু কম নিয়েছেন কিন্তু নিয়েছেন, বা আমরাও যেটা আমাদের জেনারেশনে মানিয়ে নেওয়ার কথা ভেবেছি, আজকের মেয়েরা অবভিয়াসলি নিচ্ছেন না সেটা। তারা ভাবছেন কেন, আমি কি কম, আমি রোজগার করি, আমারও তো বাবার একটা বাড়ি আছে, তাহলে আমি কেন মানিয়ে নেবো, আমি মানিয়ে নেবো না। তার ফলে আজকে মেয়েদের মানিয়ে নেওয়ার মানসিকতাটা অনেকটা কমে গেছে। ভালো মন্দ ন্যায় অন্যায় পরের কথা, কিন্তু আগে আমাদের জানতে হবে কেন এটা হয়েছে। তাদের কাছে অপশনসটা অনেক বেশি, তাই না? কোথাও কি ইগোটাও গিয়ে অনেকটা? ইগো তো আগেও হয়তো ছিল, কিন্তু মেয়েদের সেই ইগো দেখাবার জায়গা ছিল না। আগে মনে মনে গুমড়ে মরতেন। আগে অনেকে এরকম রাগ রাগ ছিল, পছন্দ হয়নি, ওই বাড়িতেই দুমদুম করে পা ফেলে চলতেন, রেগে রেগে থাকতেন, মনে গুমড়ে মরতেন। কিন্তু আজকে সেটা অতটা করেন না, না করে বেরিয়ে চলে আসেন। একদম। আর এই পুরো সমাজটার ক্ষেত্রে আমি বলবো, ইন্ডিভিজুয়াল লাইফের ক্ষেত্রে বলবো, ডিসিপ্লিন এখন কতটা কমে গেছে। মেয়ে ছেলে মেয়েরা আজকাল ডিসিপ্লিন একদম নয়, ভেরি আনঅর্গানাইজড, ভেরি মানে কি বলবো, মেসি। আর দেখবে আজকালকার ছেলে পিলেরা আমি দেখেছি যে মানে ঘরটর গুলো গেলেও তো বোঝা যায়, অনেকেই তো দেখি খুব অর্গানাইজ না। তাতে আমার উপর আজকে জেনারেশন রেগে যেতেই পারে, ওদের গোছানো ব্যাপারটা বোধহয় একটু কম, ওরা বোধহয় ওইভাবে থাকতেই ভালোবাসে। কিন্তু এটা আমরা যেরকম ছোট থেকে শিখেছি, একটা সুন্দর লাইফ, একটা সবকিছু একটা সেটা যায় না, ওরা অনেক দেরি করে ঘুম থেকে উঠে হয়তো হ্যাঁ এই ইচ্ছে করলে স্নান করলো, ইচ্ছে করলে করলো না, বাড়ি ফিরে রাত্রিবেলা স্নান করছে। আমি দেখেছি, মানে আমারও তো অনেক ছোট মানে বোনেদের ছেলে মেয়েরা আছে, বা অনেক আত্মীয় স্বজন এরকম দেখি, বা ওরা না ওরকম হঠাৎ বেরিয়ে গেল। আমার অনেকেই বলে দেখি, সকালবেলা উঠে অনেক বেলা করে ঘুম থেকে উঠলো, ব্রাশ করলো, অফিস বেরিয়ে চলে গেল, রাত্রিবেলা অফিস থেকে ফিরে 11টার সময় সে চান করছে। কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখেছি ওরকম ভাবে, চাকরিও যখন করেছি আমরা ভাবতে পারিনি এগুলো, আজকেও ভাবতে পারি না। ওদের ওটাই লাইফস্টাইল, ওটা ভালো মন্দ ওই যে বলছি ন্যায় অন্যায় সে কথা পড়ে, কিন্তু যেই জেনারেশন যেরকম তারা সেরকমই, ওদের লাইফস্টাইলটা অন্যরকম, আমাদের মতো নয় একদম। ওদের জীবনে যেমন বন্ধুর একটা বিরাট জায়গা, আমাদের জীবনেও বন্ধুরা ছিল, আজও আছে, কিন্তু ওদের জীবনে বন্ধুই সব, বাড়ির লোকটা কত ম্যাটার করে না, ওদের জীবনে কিন্তু বন্ধুময় জীবন। একদম। আর এই যে আমি কিছুক্ষণ আগে যে বললাম, কিশোর বয়সে যে খারাপ সঙ্গে পড়ে যাচ্ছে ছেলেরা, বড় বয়সেও মানুষ পড়ে খারাপ সঙ্গে, কিশোর বয়সে শুধু পড়ে না, আগেও পড়তো বহু। কিন্তু এখন কি হয়, ওই যে বলছি তো বন্ধুময় জীবন, ওরা আমি দেখেছি আজকালকার ছেলেপেলেরা না বাড়ির সঙ্গে একটু কানেক্টটা কম ফিল করে। বাবা মা আমাদের যেরকম অনেক ছিল না, আজকালকার তো কাজিন বলে কাউকে চেনেই না, ঠাকুমা দাদু কাকা পিসি তো দূরস্থান, কাজিন বলে ওরা চেনে। আর আমাদের সময় ছিল আমাদের এত কাজিন, আমরা বাইরে যাওয়ার দরকারই পড়তো না। একটা ভাই ফোঁটা, একটা কালী পুজো, একটা লক্ষ্মী পুজো, ভাই বোন এখনো এত যে বাইরে মানে আমাদের বাইরে যাওয়ার দরকারই পড়তো না। কিন্তু ওদের তো সেটাও নেই, ওদেরকে দোষ দিয়ে কি হবে, ওদের তো নেই কেউ, ওরা তো কেউ কাউকে চেনে না, হয় প্রবাসে নয় বিদেশে। এখানে কোনো একটা অকেশনেও ওদের বন্ধুরাই সব, ওদের তো কাজিন বলেও কিছু নেই। তাহলে ওদের ফ্যামিলি কানেকশন গুলো খুব আলগা। এখনো যে সমস্ত বাড়িতে আছে তাদের কিন্তু সেটা ঠিক আছে সবকিছু। আর এই ভালো মন্দ চয়েসের ক্ষেত্রে বাড়ির সাথে সাথে টিচার বা আজকে টিচার ছাত্র রিলেশনশিপ কি আর সেরকম আছে? টিচাররা ভয়ই তো পান ছাত্রদের কোনো কথা বলতে, ছাত্রছাত্রীদের, যে এই তো কমপ্লেন হয়ে যাবে, বাড়ি থেকে এসে বলবে। বিদেশের মতো এখনো শুরু হয়নি যে গায়ে তুলে পুলিশ ডাকা হবে, কিন্তু প্রায় সেখানেই পৌঁছে গেছি তো আমরা। বাড়ি থেকে কেন আপনি আমার বাচ্চার গায়ে হাত তুলেছেন, নানান রকম কথা। আমাদের তো সেসব ছিল না, আমাদের মায়ের আগে উল্টে বলে আসতো আর কি, যে পড়া না পারলে মারধর করবেন, কান মুলে দেবেন। তো এখন তো সে ব্যাপারটা নেই। কেন নেই আবার বলছি, কেন নেই কি নেই ভেবে লাভ নেই। কিন্তু আমরা যেমন আজকে আমাদের টিচারদের দেখলে যেই মনোভাবটা মানে ভাবি, আজকালকার ছাত্রছাত্রীরা কি সেরকম আছেন টিচারদের সঙ্গে? আমার তো মনে হয় টিচাররা বলতে পারবেন, আমার কিন্তু মনে হয় না সেটা। আজকে টিচাররাই ছাত্রছাত্রীদের ভয় পেয়ে চলেন, এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে তো শুনেছি ছাত্রছাত্রীদের অঙ্গুলি হেলনে টিচারদের ট্রান্সফার হয়। নাম করতে চাই না, মানে একটা বিশেষ ঘটনা যখন সেই ইউনিভার্সিটিতে ঘটেছিল, দিনের পর দিন তারা এসে বলে গেছেন টিভির টক শোতেও, যে তাদের ছাত্রদের বয়লিং করে চলতে হয়, না তো তাদের ট্রান্সফার হয়ে যাবে। এটা তো একটা সাংঘাতিক। আমাদের সময় তো এরকম ছিল না, আমরা ভাবতে পারিনি এসব কথা। আমরা এই জন্য আজকেও টিচারদের প্রতি সমান শ্রদ্ধাশীল।
একদমই। আর এই যে আরেকটা বিষয় যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে একাকিত্ব, ডিপ্রেশন, এগুলো ওই আবার ওখানে একটাই কথা বলবো, একাকিত্ব এই জন্যই যে কারণ আজকে তো মানুষের সঙ্গে মানুষের কানেকশন নেই। আগেকার দিনে একটা ফ্যামিলিতেই অনেক লোক থাকতো, সেখানে ওই একাকিত্ব জায়গাটা হয়তো অতটা থাকতো না, সবাই কথা বলছে, সবাই হচ্ছে রাত্রিবেলা হয়তো স্বামী স্ত্রীর দেখা হচ্ছে রাত্রিবেলা, তখন মনে হচ্ছে ওইটুকু সময় কোয়ালিটি টাইম, কথা বলি, আবার তো কাল সকাল থেকে এত ব্যস্ত হয়ে যেতে হবে। কিন্তু এখন তো মানে সেটা নেই সেরকম ভাবে, সবাই একজন কি দুজন মিলেই রয়েছেন, কাজেই আর সবসময় আমরা কি মোবাইলে ব্যস্ত হয়ে আছি, আর নয়তো টিভি দেখছি, ওটিটি দেখছি, তার ফলে কি আমাদের না মানে মানুষের সঙ্গে কানেকশনটা তো আর নেই, খুব কম। একদম। দেখবেন যদি আপনি একটা জায়গায় যান না, দেখবেন সব কটা লোক মোবাইলে ব্যস্ত, বাসে আপনি বসে আছেন দেখবেন সব কটা লোক মোবাইলে ব্যস্ত, কারোর সঙ্গে কারো না সে অর্থে কানেকশন নেই, তার ফলে মানুষের মধ্যে একাকিত্ব। এবং আরেকটা যেটা প্রশ্ন করবো, এখন তো এই শীতকাল, বিয়ে সিজন, পরপর বিয়ে, এবং এই বিয়ে মানে ছেলেদের একটা এখন মনে দেখুন দাঁড়িয়ে হ্যাঁ বিয়ে কিন্তু সেই জিনিসটা আর নেই, বিয়ে মানে হচ্ছে বিয়ের আগে প্রি ওয়েডিং শুট, কেউ তো আবার নর্দমায় চলে যাচ্ছেন প্রি ওয়েডিং শুট করতে, তাও দেখেছি আমি, নর্দমার পাশে গিয়ে প্রি ওয়েডিং শুট হচ্ছে। বিয়ে মানে হচ্ছে কার কত দামি শেরওয়ানি, কার কত দামি লেহেঙ্গা, এখন আমার মাঝে আবার ট্রেন্ড উঠেছে বেনারসি করে বিয়ে করা, তারপরে হচ্ছে কার বিয়েতে কত পদ হলো, রান্না কি, ক্যাটারার, সঙ্গীত, রিসেপশন, মেহেন্দি, বাঙালি বাড়িতে তো এগুলো ভীষণভাবে ঢুকে গেছে, কে কি গয়না পেয়েছেন, কার কি মেকআপ আর্টিস্ট কে এসে, তিনিও তো আবার প্রথম থেকে দেখাতে শুরু করছেন না যে তিনি ব্যাঙ্গালোরে গেছেন মেকআপ করতে, নাকি এখানে এখানে কোন ওয়েডিং হলে তিনি কিসের থেকে নামলেন, তারপরে হেঁটে হেঁটে বাড়িতে ঢুকছেন, কোনে কত সুন্দরী না অসুন্দরী, কি তার কি কি গয়না সব সাজানো, এসব হলো, তারপরে তো চললোই সবকিছু করতে করতে, সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তারা কোথায় হানিমুনে গেলেন, অ্যাব্রডে যেতে পারলে তো আর কোনো কথাই নেই, এসব করে করে একটা এপিসোড শেষ হয়, মানে ফেসবুকে আপলোড হওয়া অব্দি, এইটা একটা স্টেজ, তারপরে আসলটা যখন শুরু হয় তারপরে বেশি দিন ওই সময় টেকেও না। হ্যাঁ, আমি ওই প্রসঙ্গটাতেই আসতে চাইছি, কারণ ওই বিয়ে তো হচ্ছে একটা বড় সিনেমা, হ্যাঁ আগে এই যে শুরু হয়েছিল না, এই যে কি যেন হাম আপকে হ্যাঁ কর না, ওই সব জায়গা থেকে এগুলো শুরু হয়েছিল, যে বিয়ে একটা বিগ ফ্যাট ওয়েডিং, বিয়ে একটা মানে হিন্দি সিনেমা সিরিয়াল দেখে আমরা শিখলাম 4-5 দিন ধরে, 10 দিন ধরে, সিরিয়ালও দেখা যায় 4-5 দিন ধরে বিয়ের এপিসোড চলছে কি 1 সপ্তাহ ধরে, আর হিন্দি সিনেমা দেখে আমরা শিখেছি বিয়ে একটা বড় এপিসোড, নাচ গান এই সমস্ত ধরে বিয়ে চলছে, তো আমরা মানুষ জীবনেও সেটা ভেবে নিয়েছি, রিল আর রিয়েলের আর তফাৎ নেই, তো সারাক্ষণ ওই চলছে বিয়ে। আমি আবার আরেকটাও হয়েছে ব্যাপার বিয়েতে, তারপরে রিসেপশনের ছবি দেয়, কত লোক এলো, মানে দামি দামি লোক, এরকম তো ইভেন্ট এজেন্সিও পাওয়া যায় যে যারা সেলিব্রিটিদের নেমন্তন্ন করে বিয়েতে নিয়ে আসে, কিন্তু আপনি কিন্তু তাকে চেনেন না, এটা হিন্দি ফিল্মে দেখেছিলাম, ভাড়া করে নিয়ে যাওয়া যায়, কিন্তু আপনি তাকে চেনেন না, কিন্তু তিনি আপনার বিয়েতে যাচ্ছেন, একটা গিফট নিয়ে যাচ্ছেন, সঙ্গে করে দিচ্ছেন, সবাই ভাবছে সব সেলিব্রিটিরা আপনার পরিচিত, কিন্তু আসলে কিন্তু তাই নয়, মানে ওনারা ওটার জন্য পয়সা পান। এটা হিন্দি ফিল্মেও দেখেছি আমি, ফ্যাশন বলে একটি ফিল্ম এসেছিল, অনেক এরকম মডেল টডেলরা আছেন যাদের কাজই এটা, যারা যান, আজকে আমাদের এখানে তো এগুলো চালু হয়েছে, পুরোটা একটা দেখার উপর চলছে, সাজানো, এবং যখন এই ফেজটা বড় বড় গ্র্যান্ড ওয়েডিং আছে তাতে তো আপনি নেমন্তন্ন যদি না পান আপনি আর পাতা দেওয়ার যোগ্য নন, ও তুই ওখানে নেমন্তন্ন পেলি না, তাহলে তো তুই নট আপ টু দ্য মার্ক, খুবই দুঃখের বিষয় কিন্তু সেটা, আপনি ওখানে নেমন্তন্ন পাননি মানে কথা চলতে থাকে যে আপনি নেমন্তন্ন পেয়েছেন কিনা ওই জায়গাটায়, বিয়ে ব্যাপারটা এরকমই হয়ে গেছে এখন, আর বিয়ে তো সব সারাক্ষণ তো নানা রকম .com-এ বিয়ে হচ্ছে না, আপনি কি শুনেছেন আত্মীয় স্বজন দেখাশোনা করে খুব বিয়ে খুব কম, এখন সবটাই .com-এ বিয়ে। একদম, এবং আপনার কথাটা এতটাই সত্যি, আমি আপনি বলছিলেন আমি ভাবছিলাম আমারই এক ভীষণ চেনা, তার বিয়ে শেষ হলো এবং কিছুদিন পর আমাকে বলছে যে ডিভোর্সের কি প্রসেস আছে। হ্যাঁ, কারণ কি বলুন তো, ওই যে একটা ঘোরের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, তখন আপনার আর কিছু মনে থাকছে না, আর ওই .com থেকে বিয়ে হয়েছে মানে তখন তো ডেটিং অ্যাপে আপনার কফি খাওয়া হচ্ছে কাউকে চেনাচেনির কোনো অবকাশ নেই, আর তারপরে একটা ঘোরের মধ্যে আপনি ঢুকে পড়েছেন, ঘোর যতক্ষণে কাটছে তারপরে 1 মাস 2 মাস বাদে তখন দেখা যাচ্ছে ব্যাপারটা যেরকম ভেবেছিলাম সেরকম তো না। এবং এটাও আমি শুনেছি যে প্রচুর মেয়েরা এখন খুব আইন সম্পর্কে জেনে গেছে, যে কি করে ছেলেদের থেকে নানাভাবে তাদের এক্সপ্লয়েট করে। পুরুষ মানুষ কেন জানেননি, সেটা তো পুরুষ মানুষের দোষ, পুরুষ মানুষও জেনে নিয়ে কেন এই কাজটায় নামেন না, সেটা তো পুরুষ মানুষের দোষ, এত মেয়েদের দোষ দিয়ে লাভ নেই, তো পুরুষ মানুষ এবং তাদের বাড়িকে জানতে হবে না। আবার শাশুড়িদেরও প্রতিযোগিতা আছে, কিরকম বলি, আমার বোন এত দিয়েছে, যা এত গয়না দিয়েছে ছেলের বউকে, ননদ এত দিয়েছে, তাহলে আমি আরো বেশি দেবো, আমি আরো ভালো শাশুড়ি হবো, দিয়ে আমার এখানে এসে কান্নাকাটি জুড়ে দিলেন, দিদি আমি এত গয়না দিয়েছিলাম, বউ সব নিয়ে চলে গেল, তো আপনি দিয়েছেন কেন, ওরা তো স্ত্রী ধন আইন অনুযায়ী, উনি তো নিয়ে চলে যাবেনই, কিন্তু উনি তখন কম্পিটিশন করেছেন, দেখাচ্ছেন সবাইকে তোমরা এত দিয়েছো, দেখো আমি এত দিয়েছি,
আমি আরো কত ভালো শাশুড়ি। তারপরে তো আপনার কান্নাকাটি করে লাভ নেই, তাই না? মানে আমাদের এই সমস্ত সবটাই একটা শো অফ। একটা কম্পিটিশন, শো অফ, এইগুলোর মধ্যে এখন বিয়ে ইনস্টিটিউশনটা দাঁড়িয়ে রয়েছে, যেখানে নিজেদের আজ আমরা ভেবেছিলাম না বিয়ে ইনস্টিটিউশন নাকি উঠে যাবে, হুম, ঠিক উল্টোটা হয়েছে, বিগ ফ্যাট ওয়েডিং এর সংখ্যা বেড়েছে। একদম। আমার এবং- বাড়িতে 100 পদ খাওয়ানো হলো না 50 পদ খাওয়ানো হলো, এই কম্পিটিশনে চলছে। একদম। এবং আর হাতি করে ঘোড়া করে সব লোকজন বর নামছে এসে। হ্যাঁ, এবং সেখানে বিখ্যাত সেই হিন্দি সিনেমার গানটা পিছনে চলছে, এবং বাজে সব। সেখানে সবাই সালমান খান এবং মাধুরী নাচছে দীক্ষিত সবাই। হওয়ার জন্য। হ্যাঁ, একদমই তাই। এবং সেখানে রিয়েলিটি থেকে মানে আমরা এখন অনেক দূরে অনেকটাই আমরা, দূরে। অনেক দূরে। আমাদের জীবনটা একটা, এই যে যে ঘটনা কদিন আগে ঘটেছে, আমি আর সে নিয়ে আলোচনা করতে চাই না, ব্লগ করে আমাদের লাইফ চলছে। আমরা একদম খাচ্ছি ঘুমোচ্ছি সবে আমাদের ব্লগিং চলছে। একদম। এবং আমি তো দেখি স্নান করাও কিছু কিছু জন তা দেখি। কি বাকি রইলো আমাদের? আর সবে আমাদের ব্লগিং, আর তারপরে দুদিন বাদে নাকি সেই ব্লগিং আর পোষাচ্ছে না, তখন 78টা ঘুমের ওষুধ খেয়ে ফেলছি। কি এগুলো লাভ এরকম জীবনে? এবং একদম সেটাই, মানে সেটাও তো মনে হয় মানে একটা সময় পাবলিসিটি স্টান্টই মনে সেটাই তো হচ্ছে। এখন মনে হচ্ছে, সবারই মনে হচ্ছে এখন। হ্যাঁ, প্রথম সেই ঘোরটা কেটে গেছে, এখন সবার তো মনে হচ্ছে নানান ফাঁক ফোকর নজরে আসছে তার মধ্যে থেকে এখন, তাই না? সবটাকে আমরা জন্ম থেকে মৃত্যু সবটাকেই একটা মানে রিলের মধ্যে ঢুকিয়ে ফেলেছি। একদম সবটাই জন্ম থেকে মৃত্যু সব জানি। আর কি মাঝে ওই যে কে একজন ছিলেন না, যিনি তারপরে বললেন যে আমি ক্যান্সার হয়েছিল বলে, কোন একজন বম্বের একজন কেউ, আমার ক্যান্সার হয়েছে, আমি আর বাঁচবো না বলে তারপরে বললেন আমি ওটা করছিলাম। নামটা ভুলে গেলাম, এক ভদ্র মহিলা। মানে সেটাও মিথ্যে, মানে হ্যাঁ, ওনার হ্যাঁ, প্রচারের হ্যাঁ, জন্য। হ্যাঁ, নামটা একদম ভুলে গেলাম, মনে পড়ছে না আমার। নিয়ে বিরাট হলো। তারপরে তিনি বললেন না না আমি ওটা এমনি বলছিলাম, আমার কিছু হয়নি। মানে এরকমও ঘটনা মানে ঘটছে। মৃত্যুটাও এরকম একটা ব্যাপার। মানে এখন বড় কিছু ইস্যু হলে মানুষ ভাববে যে সেটা এই যে আসলে রাখালের real বাগডাকা না। হয়ে যাবে। একদম একদম যেদিন সত্যি আমার আর কোনো সাহায্য প্রয়োজন হবে, যদি যেদিন সত্যি আমার কোনো অসুবিধা হবে, লোকে আর বিশ্বাস করবে না। একদমই তাই। আর এখন যে আপনি যেটা বললেন যে এই দীর্ঘদিনে কাজ করার পর মেয়েদেরও যে মানসিকতা দুপক্ষের কথা শোনা উচিত, এই রিসেন্ট ঘটনাতেও আমরা অনেক জায়গায় এই কথাটা দেখছি বারবার, যে সবাই বলছে দুপক্ষকে শোনা উচিত। এটা একটা মানে ভালো। নিশ্চয়ই এটা তো একটা পরিবর্তন বটেই। আর সামনে তো মানে অনেক কিছু কাজ, অনেক কিছু, আপনি তো একটা অনেক বড় অনুষ্ঠান করলেন ছেলেদের নিয়ে। হ্যাঁ, ওটা তো আমার সেখানে 5 বছর হলো এবার। হ্যাঁ, মানে এত ভালো, এটা বড় বড় সকলে এসেছিলেন, সেখানে আমিও ছিলাম, এবং খুব সুন্দর। এবং আপনার গানের যে ব্যান্ডটা, খুব ভালো। কালকেও প্রোগ্রাম আছে, আগামীকালও। সেখানে সামনে আর কি কি কাজ পরিকল্পনা রয়েছে? আমাদের তো এই পিকনিক আছে, প্রত্যেক আচ্ছা বছর পিকনিক হয় একটা, আচ্ছা 18ই জানুয়ারি এবিএমএফ এ পিকনিক। আচ্ছা তো ম্যারাথন তো দৌড়ে এলাম। আচ্ছা হ্যাঁ, এটাও 5 বছর হলো টাটা আচ্ছা। ম্যারাথনে দৌড়তে যাই আমরা। আচ্ছা কিছু না কিছু তো চলতেই থাকে আমাদের। তারপরে এর মাঝখানে তো অনেক মেলা টেলা যাই বিভিন্ন জায়গায়, বই মেলায় থাকি আমরা। আচ্ছা। মানে ওই বইমেলা ছুটির দিনগুলো হুম হুম। সবাই থাকি আমরা, আমাদের বিভিন্ন পোস্টার লিফলেট এই সমস্ত কিছু নিয়ে। তো এই কিছু না কিছু তো চলতেই থাকে আমাদের। আর আপনার কি কোনো ইচ্ছা আছে যে আপনার উপর একটা লেখা কিছু না, হোক না, বা না, না। বই হোক? একদম এসব নেই, ওসব করে একটা এখন আমাদের একটাই লক্ষ্য, একটা মেন্স কমিশন, যেটার কথা সামান্য হলেও রাজ্যসভায় লোকসভায় উঠেছে, সেটাই এখন চাই, একটা মেন্স কমিশন হোক। ও একদম। যেটা সবচেয়ে নতুন হচ্ছে বলতেই ভুলে গেলাম, আমাদের পডকাস্ট শুরু হচ্ছে তো, ওপেন মাইক মেন কি বাত। আচ্ছা ভারতবর্ষে প্রথমবারই একটা পডকাস্ট যেটা শুধু পুরুষ মানুষদের বিভিন্ন রকম সমস্যা, আইনি সমাধান, নানান জিনিস নিয়ে প্রথম 4টে এপিসোডের শুটিং হয়ে গেছে। 10ই জানুয়ারি ফার্স্ট স্ট্রিমিং শুরু হচ্ছে, যেহেতু 10ই জানুয়ারি অল বেঙ্গল মেন্স ফোরামের ফাউন্ডেশন ডেও, আচ্ছা আমরা আচ্ছা। বাংলা হান্টের সঙ্গে মিলে কোলাবোরেশনে যাচ্ছি। এবং প্রথম 4টে এপিসোডেই মোটামুটি একটা আইনি নানান বিষয় নিয়ে কথা হয়েছে। আচ্ছা খুবই প্রথিতযশা মানুষজন আছেন, সবাই দেখতে পাবেন রিলিজ হলেই। প্রথম 4টে এপিসোড তার উপরেই গেছি আমরা। আচ্ছা। তো চলবে এটা। সেটাও তো একটা মানে অনেক বড় হ্যাঁ, পজিটিভ ওটা ভালো ডেফিনেটলি, কারণ পদক্ষেপ। আমরা এটাকে এরমই রাখতে চেয়েছি, এবং প্রথম এপিসোড গুলো সেরমই রাখতে চেয়েছি যে এই কথাগুলো পুরুষ মানুষরা শুনতে চান। একদম বিভিন্ন রকম আইনি জিনিস নিয়ে আলোচনা সমাধান। এই যে বিএনএস হলো, আইপিসি সিআরপিসি থেকে বিএনএস সেটা তো অধিকাংশ মানুষই জানেন না, জার্নালিস্টরাও অনেকে এখনো ভালো করে জানেন না, ইভেন অনেক আইনজীবীও হয়তো ভালো করে বুঝতে পারছেন না। সেটা নিয়ে একটা বিরাট আলোচনা হয়েছে, অনেক কিছু খুব ভালো হয়েছে। 4টে শুটিংই হয়ে গেছে, মানে 4টে এপিসোডে। এখনো কিছু কিছু মানুষ যারা পুরুষ মানুষের কথা বলছে, যারা হয়তো একটুখানি কুকড়ে বা লজ্জার খাতিরে সামনে আসতে পারেন না, এই ইউটিউবের মাধ্যমে তারা হ্যাঁ, হয়তো মানে অনেক এটা কিছু ইউটিউব জানতে। ইনস্টাগ্রাম আমাদের সব জায়গায় যাবে, বাংলা হান্টেরও তাই যাবে।
এবং খুব ভালো মানে হয়েছে পডকাস্ট গুলো। আগামী ফেব্রুয়ারি মাসে আবার 4টে নতুন রকম সাবজেক্ট নিয়ে যাব, যেগুলো কি আচ্ছা। পুরুষ মানুষ খুব জানতে চান কিন্তু কোথাও গিয়ে খুব সমাধান পান না একদম। জানার, হুম। সেই সাবজেক্ট গুলো নিয়েই আমরা যেতে চাইছি একদম। আপনাদের একটা ম্যাগাজিনও করেছিলেন যেখানে হ্যাঁ, পুরুষ পার্বণ, ওটা তো এখন আমরা এই ম্যাগাজিনেও দিয়ে দিয়েছি, আমাদের ওয়েবসাইটে হ্যাঁ হ্যাঁ অনলাইনে করে দিয়েছি। পরবর্তীতে আবার পয়লা বৈশাখের সময় যাব, একটু একদম। পিছিয়ে দিলাম যেহেতু ওটা মানে প্রিন্ট ম্যাগাজিনের থেকে যেহেতু অনলাইন করে দিলাম, তাই মাঝে আর কিছু বার করলাম না, আচ্ছা একদম এপ্রিলে যাব আবার। আচ্ছা, মানে পুরুষদের নিয়ে ম্যাগাজিন, পুরুষদের নিয়ে একটা ইউটিউব চ্যানেল যেখানে শুধু তাদের জন্য, এইটা মানে ইতিহাসে বোধহয় একদম, ইতিহাসে বোধহয় নয় অবশ্যই করে একটা সুন্দর বার্তা রেখে যাচ্ছে। এবং অনেক শুভেচ্ছা আবারও। Thank you, thank you. এইভাবে আগামী দিনে আরো অনেক ভালো কাজ করুন নিশ্চয়ই। এবং ছেলেদের সাথে সাথে মেয়েদের এবং পুরো সমাজটার একটা সুন্দর বদল হোক, এটাই চাই। নিশ্চয়ই। নমস্কার। Thank you.